6 দিন আগে সন্তান জন্ম দিয়েছি, আর সেই সময়ে বাবা আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করলেন। অন্যদিকে মা আমাকে সাহায্য করার বদলে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন। সিজারিয়ান অপারেশনের পর নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে আমি বাবা মাকে একটি বার্তা পাঠিয়েছিলাম, প্লিজ কেউ কি এসে আমাকে একটু সাহায্য করবে। মা বার্তাটি দেখেছিলেন কিন্তু কোনো উত্তর দেননি। তার পরিবর্তে আধা ঘন্টা পর তিনি একটি বিলাসবহুল সমুদ্র ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন। ছবিতে দেখা যাচ্ছিল তিনি হাসি মুখে ডেকে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে আমার বোন তানহা। পরিবারের সবার চোখে তানহাই ছিল আদরের মেয়ে। হাসপাতালের বিছানায় শুয়ে আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম। আমার ছেলে আয়ান তখন আমার বুকের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তার ছোট্ট হাতটা মুঠো করে থুতনির নিচে রাখা। অপারেশনে সেলাইয়ের জায়গাটা প্রতি নিঃশ্বাসে জ্বলে উঠছিল। শরীর তখনও পুরোপুরি সুস্থ হয়নি। নার্স কিছুক্ষণ আগেই বলে গিয়েছিলেন শিশুর চেয়ে ভারী কিছু তুলবেন না। কথাটা শুনে আমার হাসি পেয়েছিল, কারণ আয়ান ছাড়া আমার জন্য কিছু তোলার মতো কেউ ছিল না। আমার স্বামী মিস্টার ইয়াসিন কাজের প্রয়োজনে দেশের বাইরে ছিলেন, সবচেয়ে কাছের বান্ধবী অন্য শহরে। তাই নিজের আত্মসম্মান ভুলে আমি বাবা মায়ের কাছে সাহায্য চেয়েছিলাম। পরদিন সকালে মা একটি মাত্র বাক্য লিখে পাঠালেন, তুমি এখন মা হয়েছ রুহানি, নিজের দায়িত্ব নিজেই সামলাতে শেখো। 2 মিনিট পর তানহা আরেকটি ছবি পাঠালো। ছবিতে সে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা, এত নাটক করো না আপু, মা বাবারও তো একটু আনন্দ করার অধিকার আছে। আমি কোনো উত্তর দেইনি। কাঁপতে থাকা হাতে আয়নের ডাইপার বদলেছি, একাই হাসপাতালে ছাড়পত্রে সই করেছি, আর নিজ হাতে গাড়ি ভাড়া করে বাসায় ফিরেছি। কারণ বাবা মাহবুবুর রহমান নাকি ভুলে গিয়েছিলেন যে সেদিন আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। এই 6 দিনে আমি অনেক কিছু শিখে গিয়েছিলাম। কান্না না করে কিভাবে বিছানা থেকে উঠতে হয়, এক হাতে কিভাবে শিশুর বোতল গরম করতে হয়, আর শিখেছিলাম একাকিত্বেরও একটা শব্দ আছে। সেই শব্দ হলো এমন একটি ফোনের মৃদু কম্পন যার ওপাশে কেউ কখনো সাড়া দেয় না। হঠাৎ আমার ব্যাংকিং অ্যাপ থেকে একটি সতর্ক বার্তা এলো, অ্যাকাউন্ট থেকে $2300 উত্তোলনের চেষ্টা ব্যর্থ। লোকেশন সমুদ্রপথের একটি এটিএম বুথ, কার্ড ব্যবহারকারী মাহবুবুর রহমান, আমার বাবা। কয়েক মুহূর্ত আমি স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আরেকটি সতর্ক বার্তা এলো, নিরাপত্তা যাচাইকরণ ব্যর্থ, দ্বিতীয়বার চেষ্টা চলছে। আয়ান হালকা কেঁদে উঠল। আমি ঝুঁকে তার কপালে চুমু খেয়ে ফিস ফিস করে বললাম, এবার আর না। কারণ আমার বাবা মা এখনো ভাবতেন আমি সেই আগের রুহানি, যে কলেজে পড়ার সময় নিজের সঞ্চয়ের টাকা হারিয়েও প্রতিবাদ করতে পারেনি। তারা ভাবতেন আমি সেই মেয়ে যে চুপচাপ সবকিছু সহ্য করে যায়। তারা মনে করতেন সন্তান জন্ম দেওয়ার পর আমি আরো দুর্বল হয়ে গেছি, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন আমি কি পেশায় কাজ করি। আমি দেশের অন্যতম একটি ব্যাংকের প্রতারণা ও আর্থিক অপরাধ বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলাম। বছরের পর বছর আমি জালিয়াতি, পরিচয় চুরি, ভুয়া কাগজপত্র এবং আর্থিক প্রতারণার অসংখ্য ঘটনা তদন্ত করেছি। আর আয়নের জন্মের 3 মাস আগে আমি এমন কিছু নথির কপি সংগ্রহ করে রেখেছিলাম যেগুলোর কথা আমার পরিবার কখনো কল্পনাও করেনি। আমি বাবাকে ফোন করিনি, মাকেও কোনো অভিযোগ জানাইনি, তানহাকেও কোনো উত্তেজিত বার্তা পাঠাইনি, বরং ধীরে ধীরে রান্নাঘরের টেবিলে গিয়ে ল্যাপটপ খুললাম। অপারেশনের ব্যথা তখনও পুরোপুরি কমেনি। তারপর একটি নতুন ফাইল তৈরি করলাম। প্রথমে সংরক্ষণ করলাম ব্যাংক থেকে পাওয়া সতর্কবার্তার তথ্য, সময়, স্থান, এটিএম নম্বর এবং ব্যর্থ লেনদেনের বিবরণ। তারপর সেই ব্যাংক কার্ডের তথ্য, যেটি বাবার কাছে থাকার কোনো আইনগত অধিকার ছিল না। এরপর খুঁজে বের করলাম তানহার পাঠানো পুরনো ইমেইলগুলো। সে এক সময় বলেছিল পরিবারের আর্থিক কাগজপত্র গুছিয়ে দেওয়ার জন্য এসব প্রয়োজন, কিন্তু সেই ইমেইলগুলোর ভেতরে ছিল আমার জাতীয় পরিচয়পত্রের কপি, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি এবং এমন কিছু স্বাক্ষর যেগুলো আমি কখনোই ওই কাজে ব্যবহারের অনুমতি দেয়নি। মা বাবা সবসময় এগুলোকে বলতেন পারিবারিক প্রয়োজন, কিন্তু আমার কাছে এগুলো ছিল অকাট্য প্রমাণ। দুপুরের দিকে মা অবশেষে বার্তা পাঠালেন, তোমার বাবা বলছে কার্ডটা কাজ করছে না। আমাদের এভাবে বিব্রত করার মানে কি? আমি শুধু একটা প্রশ্ন করলাম, বাবা আমার কার্ড ব্যবহার করছিলেন কেন? উত্তর এলো তানহার কাছ থেকে, কারণ তুমি তাদের কাছে ঋণী। তারা তোমাকে বড় করেছে। এখন একটু ভালো চাকরি আর ভালো সংসার পেয়েছো বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছো। কিছুক্ষণ পর বাবা ফোন করলেন। আমি ফোন ধরলাম না। ভয়েস মেসেজে তার কণ্ঠ ভেসে এলো, রুহানি, অ্যাকাউন্টের লক খুলে দাও। তোমার মায়ের জন্য একটা আপগ্রেড প্যাকেজ নিতে হবে। তোমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে, আমাদের মাত্র $2300 দরকার। কিছুক্ষণ থেমে তিনি আরো বললেন, আরেকটা কথা মনে রেখো, তোমার দাদির সম্পত্তির কাগজপত্র এখনো আমার হাতেই আছে। যদি বেশি ঝামেলা করো তাহলে সেই সম্পত্তি থেকে একটা টাকাও পাবে না। সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম এবার শুধু টাকা নয়, বহু বছরের লুকানো সত্য সামনে আসতে চলেছে। বাবার ভয়েস মেসেজটা শেষ হওয়ার পরও অনেকক্ষণ আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলাম। বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা কাজ করছিল। আশ্চর্যের বিষয় হলো আমি কাঁদছিলাম না। কয়েক বছর আগে হলে হয়তো কাঁদতাম, হয়তো নিজের ভুল খুঁজতে বসতাম, হয়তো ভাবতাম কোথাও না কোথাও আমারই কোনো ত্রুটি আছে। কিন্তু আজ আর সেই অনুভূতি হচ্ছিল না। মনে হচ্ছিল বহুদিন ধরে জমে থাকা একটা পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর আমি প্রথমবারের মতো নিজের পরিবারকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আয়ান তখন শান্ত হয়ে ঘুমাচ্ছিল। তার নিঃশ্বাসের মৃদু উঠানামা দেখতে দেখতে আমি ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলাম। বছরের পর বছর আর্থিক প্রতারণার তদন্ত করতে করতে একটা অভ্যাস তৈরি হয়েছিল। কোনো ঘটনাকে কখনো আবেগ দিয়ে বিচার করতাম না। প্রথমে তথ্য, তারপর প্রমাণ, তারপর সিদ্ধান্ত। এবারও তার ব্যতিক্রম হলো না। আমি নতুন ফোল্ডারের নাম দিলাম ফ্যামিলি রেকর্ড।
প্রথমে বাবার ভয়েস মেসেজ সংরক্ষণ করলাম, তারপর ব্যাংকের সতর্কবার্তার স্ক্রিনশটগুলো আলাদা ফাইলে রাখলাম। এরপর পুরনো ইমেইল, মেসেজ এবং ডকুমেন্ট খুঁজতে শুরু করলাম। যত গভীরে যাচ্ছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। প্রায় 3 বছর আগে তানহা আমাকে একটি ইমেইল পাঠিয়েছিল। সেখানে সে বলেছিল পরিবারের সম্পত্তি সংক্রান্ত কিছু কাগজপত্র আপডেট করতে হবে। তখন আমি খুব ব্যস্ত ছিলাম, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখিনি। কিন্তু সেই ইমেইলের সংযুক্ত নথিগুলো খুলতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে আমার স্বাক্ষরের স্ক্যান কপি ছিল, আমার জাতীয় পরিচয় পত্রের ছবি ছিল, আমার ব্যাংক সংক্রান্ত কিছু ব্যক্তিগত তথ্যও ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই নথিগুলোর কিছুতে এমন তথ্য ব্যবহার করা হয়েছিল যা আমি কখনো কাউকে দেইনি। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টা শুধু একটা ব্যাংক কার্ড ব্যবহার করার চেষ্টা নয়, এটা বহু বছরের পরিকল্পনার অংশ। হঠাৎ ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল মিস্টার ইয়াসিনের নাম। ফোন ধরতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, রুহানি তুমি ঠিক আছো? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর বললাম আমি ভালো আছি। তারপর ও বলল, মিথ্যা বলো না, তোমার কণ্ঠ শুনে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। গত 6 দিনে আমি কাউকে কিছু বলিনি, কিন্তু ইয়াসিনের কাছে সত্য লুকানোর ইচ্ছে হলো না। সবকিছু খুলে বললাম, ব্যাংকের সতর্কবার্তা, বাবার ভয়েস মেসেজ, মায়ের উদাসীনতা, তানহার আচরণ, সব। ওপাশে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর ইয়াসিন ধীরে ধীরে বলল, আমি আগামীকালই দেশে ফিরছি। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, কিন্তু তোমার প্রজেক্ট? ও বলল, প্রজেক্ট অপেক্ষা করতে পারবে, আমার স্ত্রী আর ছেলে অপেক্ষা করবে না। কথাটা শুনে প্রথমবারের মতো চোখে জল চলে এলো। গত কয়েকদিনে অসহায়ত্বের অনুভূতি আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে মনে হলো আমি একা নই। ফোন রাখার পর আমি আবার কাজে মন দিলাম। রাত বাড়তে লাগলো। একসময় পুরনো একটি ফোল্ডারে এমন কিছু নথি পেলাম যা দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। সেগুলো ছিল দাদির সম্পত্তির কাগজপত্র। আমি অবাক হয়ে দেখলাম দাদির মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে কিছু মালিকানা পরিবর্তনের আবেদন করা হয়েছিল, আর সেই আবেদনের সাক্ষী হিসেবে যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তা দাদির আসল স্বাক্ষরের সাথে পুরোপুরি মিলে না। আমি বছরের পর বছর জাল স্বাক্ষরের কেস নিয়ে কাজ করেছি, চোখের ভুল হওয়ার প্রশ্নই উঠে না। সঙ্গে সঙ্গে নথিগুলোর কপি আলাদা করে রাখলাম। তারপর দাদির পুরনো চিঠিগুলো খুঁজতে শুরু করলাম। দাদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার বিশ্ববিদ্যালয়ের সময় প্রায়ই হাতে লেখা চিঠি পাঠাতেন। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো স্ক্যান কপি পেলাম। সেখানে দাদির আসল স্বাক্ষর ছিল। দুটি নথি পাশাপাশি রেখে তুলনা করতে পার্থক্য স্পষ্ট হয়ে গেল। আমার বুকটা ধক করে উঠল। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে শুধু আর্থিক প্রতারণা নয়, সম্পত্তি আত্মসাতের ঘটনাও ঘটেছে। রাত প্রায় 2টা। আমি ল্যাপটপ বন্ধ করে আয়নের পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনে হচ্ছিল বহু বছরের অস্পষ্ট স্মৃতিগুলো নতুন অর্থ নিয়ে সামনে আসছে। হঠাৎ মনে পড়লো দাদির মৃত্যুর কয়েক মাস আগে তিনি আমাকে একবার ফোন করেছিলেন। সেদিন তিনি অদ্ভুত একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রুহানি, মানুষকে বিশ্বাস করবি, কিন্তু নিজের অধিকার কখনো অন্যের হাতে তুলে দিবি না। তখন কথাটার অর্থ বুঝিনি, আজ বুঝতে শুরু করেছি। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি ফোনে 20টিরও বেশি মিসড কল, সবগুলোই মা, বাবা আর তানহার। আমি কোনো কল রিসিভ করিনি। কিছুক্ষণ পর আবার মেসেজ এলো। বাবা লিখেছেন, তুমি ইচ্ছে করে আমাদের অপমান করছো। আরেকটি মেসেজ, কার্ডটা জরুরি দরকার। তারপর তানহার মেসেজ, আমরা সমুদ্রে এসেছি বলে এত রাগ করার কি আছে? তোমার জীবনটা সবসময় নাটক দিয়ে ভরা। আমি মেসেজগুলো পড়ে শান্তভাবে স্ক্রিন বন্ধ করে দিলাম। এরপর ব্যাংকের নিরাপত্তা বিভাগের এক সহকর্মীকে ফোন করলাম। তার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো। আমি তাকে প্রয়োজনীয় তথ্য দিলাম। সে রেকর্ড দেখে নিশ্চিত করলো গত কয়েক মাসে আমার অ্যাকাউন্টে একাধিকবার অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা হয়েছে, সবগুলি একই অঞ্চল থেকে, আর সেই অঞ্চলই বর্তমানে বাবা মায়ের অবস্থান। ফোন রাখার পর আমার সন্দেহ আরো দৃঢ় হলো। দুপুরের দিকে দরজার ঘন্টা বেজে উঠলো। এক হাতে আয়নকে ধরে দরজা খুলতে আমি বিস্মিত হয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন আমার প্রতিবেশী আনিশা আপা, হাতে বড় একটা ব্যাগ, মুখে মায়া ভরা হাসি। তিনি বললেন, শুনলাম তুমি একা আছো, তাই একটু খাবার নিয়ে এলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। যাদের কাছ থেকে সাহায্য পাওয়ার কথা ছিল তারা কেউ পাশে নেই, আর যে মানুষটির সঙ্গে আমার পরিচয় মাত্র কয়েক মাসের, তিনি খাবার নিয়ে হাজির। আমি ধন্যবাদ দিতে গিয়েও গলা ভারী হয়ে আসতে অনুভব করলাম। আনিশা আপা ঘরে ঢুকে আয়ানকে কোলে নিলেন। তারপর বললেন, মা হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ সবচেয়ে কঠিন। কাউকে যদি দরকার হয় আমাকে বলবে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। সেদিন বিকেলে প্রথমবারের মতো কয়েক ঘন্টা বিশ্রাম নিতে পেরেছিলাম। ঘুম ভাঙতেই দেখি ফোনে একটি নতুন ইমেইল এসেছে। প্রেরকের নাম দেখে আমি চমকে উঠলাম, দাদির পুরনো আইনজীবী মুস্তাফিজুর রহমান। আমি দ্রুত মেইল খুললাম। ভেতরে মাত্র কয়েকটি লাইন লেখা, রুহানি, অনেকদিন ধরে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিছু গুরুত্বপূর্ণ নথি তোমার দেখা প্রয়োজন। তোমার দাদির শেষ ইচ্ছাপত্র সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা তুমি জানো না। আমার হাত কেঁপে উঠল। দাদির শেষ ইচ্ছাপত্র? আমি যতদূর জানতাম সব সম্পত্তির দায়িত্ব বাবার হাতে ছিল। তাহলে নতুন তথ্য আবার কি? মেইলের শেষে আরো একটি লাইন লেখা ছিল, যত দ্রুত সম্ভব আমার সঙ্গে দেখা করো, দেরি হলে কিছু প্রমাণ হারিয়ে যেতে পারে। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল পাজলের হারিয়ে যাওয়া টুকরোগুলো একে একে সামনে আসছে, কিন্তু একই সঙ্গে ভয়ও কাজ করছিল। যদি সত্যি বড় কোনো প্রতারণা ঘটে থাকে, যদি বাবা শুধু আমার ব্যাংক অ্যাকাউন্ট নয়, দাদির সম্পত্তি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে থাকেন। ঠিক তখনই ফোন আবার বেজে উঠল, একটি অজানা নম্বর। আমি কিছুক্ষণ দ্বিধায় থেকে কল রিসিভ করলাম।
করলাম। ও পাশে একজন পুরুষের কণ্ঠটা অপরিচিত লাগছিল। তিনি বললেন, আপনি কি রুহানি বলছেন? আমি বললাম, জি। তিনি বললেন, আমি সাইফুল, আপনার বাবার পুরনো ব্যবসায়িক সহযোগী। আমার ভ্রু কুঁচকে গেল। লোকটিকে আমি চিনতাম, ছোটবেলায় কয়েকবার দেখেছি। তিনি নিচু গলায় বললেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে, ফোনে বলা নিরাপদ নয়। আমার বুকের ভেতর ধকধক করে উঠল। আমি বললাম, কি বিষয়ে? তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, আপনার দাদির সম্পত্তি আর কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। আমার হাত শক্ত হয়ে গেল। তিনি আবার বললেন, আপনার বাবার বিরুদ্ধে যে সন্দেহ করছেন সেটা হয়তো বাস্তবের তুলনায় অনেক ছোট। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? ওপাশ থেকে ভেসে এলো, আমি প্রমাণ দেখাতে পারবো, কিন্তু সাবধানে থাকবেন, কারণ আপনার বাবা জানলে তিনি চুপ করে বসে থাকবেন না। কথা শেষ করে তিনি ফোন কেটে দিলেন। আমি স্থির হয়ে বসে রইলাম। আয়ান তখন পাশে শান্তভাবে ঘুমাচ্ছিল। তার ছোট মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো, এখন শুধু নিজের জন্য লড়াই করার সময় নয়, আমাকে আমার সন্তানের ভবিষ্যতের জন্য দাঁড়াতে হবে। কারণ বহু বছর ধরে যে সত্য চাপা পড়েছিল সেটি ধীরে ধীরে সামনে আসছে। আর সেই সত্য প্রকাশ পেলে শুধু একটা পরিবার নয়, অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। ঠিক তখনই ফোনে একটা নতুন বার্তা এলো। প্রেরক মাহবুবুর রহমান। বার্তায় মাত্র একটি বাক্য লেখা, তুমি যদি আজ রাতের মধ্যে কার্ডের লক না খুলো, তাহলে কাল সকাল থেকে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করোনি। বার্তাটি পরে আমার ঠোঁটের কোণে ধীরে একটা হাসি ফুটে উঠল, কারণ এই প্রথমবার আমি ভয় পাইনি, বরং মনে হচ্ছিল খেলার আসল শুরু এখন। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।